সুনন্দিনীর আড্ডা আজকে চলে এসেছে ঘর থেকে বাইরে। অনেকদিন পর আজকে আমাদের আলাপচারিতা যার সঙ্গে, তাকে মঞ্চের পেছনে এতদিন আমরা দেখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু আজকাল তাকে আমরা টিভির পর্দাতেও দেখি। তিনি আর পরিচালনার মধ্যেই নিজেকে গুটিয়ে রাখেননি। তার অভিনয় সত্তা, গুণ আমরা প্রায়শই চোখে পড়ে। তিনি নাট্যকার, পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশদা, স্বাগত সুনন্দিনীর আড্ডায়। অনেকদিন পর তোমার সাথে এইরকম একটা আলাপচারিতায় বসেছি। প্রথমেই যেটা তোমাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে নতুন কাজ কি করছো? নতুন একটা সদ্য কাজ করলাম, সেটা হচ্ছে বুদ্ধদেব বসুর কাব্যনাট্য প্রথম পার্থ। সেটা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে, প্রায় বছর 30-এরও বেশি আমার করার ইচ্ছে ছিল। তো সেইটা এবার একটা ধরতাই পেলাম, তো সেই কাজটা সদ্য শেষ করলাম। আচ্ছা, তো আর একটা কাজ করছি, সেটা পঞ্চম বৈদিকের নতুন একটা নাটকে সিনোগ্রাফি কাজ করছি। ওটা নির্দেশনার কাজ নয়, আমার যে সিনোগ্রাফিক্যাল যে ওয়ার্ক, সেটা মনোজ মিত্রের মেষ ও রাক্ষস বলে একটা নাটক আছে, পলিটিক্যাল স্যাটার, সেইটার সিনোগ্রাফি কাজ করছে। আচ্ছা, তো এই যে প্রথম পার্থ, এটা তো নিশ্চয়ই মহাভারতের ওপরে বেস করে নাটকটা। তো এই নাটকটা তো আগেও নিশ্চয়ই অন্যান্য ভাবে নাটকটা হয়েছিল, তো হঠাৎ আবার এইটাকে ভাবলে কেন করার কথা? এই পরিপ্রেক্ষিতে কিছু ছিল যে এর মাথায় কিছু কাজ করেছিল আলাদা করে? এটা বহুল পঠিত এবং বহুল চর্চিত একটা কাব্য নাটক। যারা পড়েছেন তারা বুঝতে পারবেন যে এটা আমি কেন। কর্ণ চরিত্রটি এখানে মূল কেন্দ্রে রয়েছে, প্রথম পার্থ। এই যে কর্ণ জানে যে মানে সে মারা যাবে, কিন্তু তাও সে তার একটা নিজস্ব পথে অবিচল থাকে। এটুকুতেই আশা করি মানুষ বুঝে নেবেন যে আমি কেন এই নাটকটা করতে চাইছি। তোমাকে আজকাল আমরা ওটিটি হোক, মাঝে মাঝে সিরিয়াল এইসবেও অভিনয় করতে দেখছি, ফিল্মও করছো। তো এই যে অভিনয়টা, এটা তো তুমি আগে খুব একটা করার সুযোগ পেতে না বা করতে না, তো হঠাৎ করে অভিনয়ে আসা কেন? এমন লোকে নিত না, সেই জন্য। নিলে তো সুযোগ পাবো না, নিত না নাকি নিজে করার অতটা আগ্রহ পেতেন না সেরকম? না, ডিরেক্টর সত্তা আমার চিরকালই বেশি। আমি তো নিজেও দুখানা ছবি বানিয়ে, ফিল্ম বানিয়েছি। এটা ঠিক যে আমার অভিনয় করার চাইতে নির্দেশনার কাজটা আমাকে বেশি আনন্দ দিত, বা এখনো দেয়। কিন্তু তার পাশাপাশি কিছু বন্ধু বান্ধবদের অনেক সময় জোড়াজুড়িতে আমি অভিনয় করেছি। সেটা অনেক আগে তো আমি চ্যাপলিনেও একটা বড় চরিত্রে অভিনয় করেছিলাম, অনিন্দর ছবিটা। সুতরাং অভিনয় করেছি, মানে একদম ফিল্ম বা সিরিয়াল, কত নীল সীমানা, কত প্রাচীন একটা সিরিয়াল, সেখানেও তো আমি অভিনয় করেছি। মাঝখানে একটা বড় ফেজ। তাই এটার মূল কারণ হচ্ছে যে আমি আমার পড়াশুনোটার কাজটা তখন বেশি চলছিল। আমার সিনিয়র ফেলোশিপের কাজ চলছিল, সেটা প্রায় বছর 3 ধরে চলেছে। তারপরে আমার নিজস্ব আর একটা পড়াশোনা ছিল, অনেকগুলো বই লেখার ব্যাপার ছিল। এই লেখালেখির সময়টা আমার ওই থিয়েটার আর লেখালেখির বাইরে আমি নিজেকে কোনো সময় বার করার মতো আমার সময় ছিল না। তো সেই জন্য আমি হয়তো আলাদাভাবে অভিনয় করার কথা ভাবিনি। এখন বলা যেতে পারে কিছুটা সময় পাচ্ছি, সেই জন্য অনেকগুলো করলাম, মানে অনেকগুলো ওটিটিতে অভিনয় করেছি। ইভেন মানে সৃজিতের অনেকগুলো ইয়েতেও অভিনয় করলাম, 2টো ফিল্ম, একটা সিরিজ ওটিটি, তারপরে অয়নের সঙ্গে এটা আবার এই আগস্ট একটা রিলিজ করবে হইচই সিরিজ। তার আগে 2টো কালরাত্রির সিজন 1 সিজন 2 করেছি। ইন্দ্রাশিসের সঙ্গে করলাম, চন্দ্রাশিসের সঙ্গে করলাম, হচ্ছে চন্দ্রাশিস ডিরেক্টর ছিল, যাহা বলিব সত্য বলিব, এরকম অনেক আমি মনে করতে পারছি না, অনেকগুলো আজকাল তো অনেক কাজই করছো। অনেকগুলো পর আমি অভিনয় করলাম। সৌরভের ছবিতে একটা ছোট্ট অভিনয় করেছি। মানে অভিনেতা হিসেবে এখন আমাকে লোকে মাঝে মাঝে ডাকছেন। তো সেইটা একটা হয় যে আমি কিছুটা সময় হয়তো আমার নিজের জায়গা থেকে বার করতে পেরেছি, এইটুকুই বলা যেতে পারে। তো নিজেকে পরিচালক, অভিনেতা, এই দুটোর মধ্যে কোনটাতে নিজেকে বেশি স্বচ্ছন্দ এখন মনে করো? আমি তো বললাম যে
আমি নিজে এনজয় করি পরিচালক হিসেবে, কিন্তু অভিনয়টাও খুব মানে ইন্টারেস্টিং লাগে। বিশেষ করে এই যে সিরিয়ালের আমি একটা টানা অভিনয় করলাম জি বাংলাতে, তো এটা না একটা অনেকটা অভিনেতা হিসেবে চ্যালেঞ্জ থাকে ছোট পর্দায় কাজ করা। অনেকে ভাবেন যে সিরিয়াল আবার কি ছোট পর্দায় কাজ করা, কিন্তু আমি এখন অনেকটা কাজ পরপর করছি বলে আমি বুঝতে পারছি যে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করাটা বেশ অভিনেতা হিসেবে চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমাদের দাদামণি তো সেই জন্য ওনার, তো আমি আবার একটা ভিলেনের একটা চরিত্র অভিনয় করেছিলাম এবং সেটা প্রায় টানা 10-11 মাস টানা অভিনয় করেছি। তো সবটাই একটা মানে ফলে বলতে পারি যে এটাও একটা আমার কোথাও এই সময়ের আবার একটা শিক্ষাও হচ্ছে আর কি। সব তো মানে নিজের মনের আনন্দে না করলে কিছু হয় না। তো সেই হিসাবে আমাকে এই ধরনের অভিনয়গুলো তো ভালোবাসি করতে, নির্দেশনা, কিন্তু অভিনয়টা আনন্দেই করছি। হারিয়ে যাওয়া অনেক নাট্যকার আছেন যাদের হয়তো সেইভাবে এখন আমরা অনেকেই মনে রাখিনি, তাদের নিয়ে তুমি কাজ করো বা তাদেরকে তুমি ফিরিয়ে আনার একটা চেষ্টা তোমার মধ্যে দেখা যায়, সেরকম কি কোনো কাজ এখন করছো? হ্যাঁ, এটা মানে এটা খুব অনেকেই জানেন না যে আমি একটা দীর্ঘদিন আমার রিসার্চটা কাজ করেছি। এর আগে কেয়া চক্রবর্তীকে দিয়ে শুরু করেছিলাম। কেয়া চক্রবর্তী, সতু সেনকে নিয়ে আমার একটা বড় কাজ আছে। এইগুলো করতে করতে তারপরে এখন যে কাজটা করছি খুব ইন্টারেস্টিং কাজ, সেটা হচ্ছে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র এবং শাওলি মিত্র, এদের মধ্যে পারস্পরিক সেই সময়ের চিঠিতে যে কথোপকথন হয়েছে বা চিরকুটে যে কথোপকথন হয়েছে বা তারা নিজস্ব ডায়েরি যেটা লিখে গেছেন, সেইটার আমাকে সপর্যা বলে যে প্রকাশনী আছে, সপর্যা আমাকে সেই সুযোগটা দিয়েছেন, যেহেতু কর্ণধার অর্পিতা ঘোষ তিনি সমস্ত সত্যটা পেয়েছিলেন শাওলিদির কাছ থেকে। আমি সেই পুরো যে ভান্ডারটা যাকে বলে সেটা আমার হাতে তুলে দিয়েছেন, এবং সেইটা থেকে আমি একটা দীর্ঘ 6 মাস ধরে আমার একটা স্টাডি চলছে এখন। চলতে চলতে এবছর একটা খবরের কাগজের শারদীয় সংখ্যাতে আমি একটা 1005 শব্দের একটা লেখা লিখছি, কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ বই হতে চলেছে। আচ্ছা, তো সেটা বইমেলায় প্রকাশ পাবে। সেটা খুব ইন্টারেস্টিং, মানে সেটা শুধু ইতিহাস নয়, তার ফলে কি হচ্ছে ব্যক্তিগত জীবন, মানে অনেক সময় কি হয় যে নাট্য জীবন আর ব্যক্তি জীবন কোথাও মিলেমিশে যায়। এই যে আমরা লিখি যে মিলেমিশে যায়, কিভাবে মিলে? কোথাও জীবনগুলো এক আসে, কোথাও জীবনগুলো ধাক্কা খায়, কোথাও জীবনগুলো সরে যায়। তো এটা কিন্তু শুধুমাত্র যে এই তিনজন নয়, আমি আগেও দেখেছি যে উদয় শঙ্কর, অমলা শঙ্কর, মমতা শঙ্কর, মানে এদের এই যে তিনজনেই ক্রমশ বড় হয়ে উঠছেন এবং তিনজনেই বিখ্যাত মানুষ, হ্যাঁ, শিল্পী মানুষরা তার এক জায়গায় আসছেন। তাদের এই বাবা মা সন্তানের মধ্যে আন্তর সম্পর্কটা কিভাবে তৈরি হয়, সেইটার একটা হদিশ এখানে পাওয়া যাবে বলে আমার মনে হয়। আমি সেইভাবেই চিঠিগুলোকে বেছে নিচ্ছি বা ডায়েরিটাকে বেছে নিচ্ছি, যাতে এই প্রজন্ম সেই সময়ের ইতিহাসটাও জানতে পারে, মানে আমাদের বাংলা থিয়েটারের পালাবদলটাও জানতে পারে, কিভাবে গণনাট্যের সঙ্গে যুক্ত হচ্ছেন এরা, কিভাবে সেটার থেকে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে বিবাহ হচ্ছে, সন্তানের জন্ম যেমন হচ্ছে, বহুরূপীর জন্ম হচ্ছে, সেই থিয়েটার এগোচ্ছে, একসঙ্গে থাকছেন, বিচ্ছিন্ন হচ্ছেন, তিনজনেই বিচ্ছিন্ন হচ্ছেন, আবার শেষে গিয়ে কোথাও একটা বিন্দুতে মিলছেন। এই যেটা বৃহৎ জীবন তিনজনের, সেই জীবনটা নিয়েই মূলত কাজটা হচ্ছে, গবেষণার কাজটা করছে। এই কাজটা চলছে তোমার। কেয়া চক্রবর্তীকে নিয়ে তোমার যে ছবিটা তুমি করলে, এবং কেয়া চক্রবর্তীকে সেই সময় তুমি নিয়ে অনেক কিছু লেখালেখির মধ্যে, তো বইও বলো, আছে। হ্যাঁ, একটু বলো ওনার কথা, যে ওনাকে নিয়ে করতে গিয়ে তোমার কিরকম অভিজ্ঞতা হয়েছিল? অসাধারণ অভিজ্ঞতা। সেই সময় বাংলা থিয়েটারের অনেকেই চাননি যে আমি কাজটা করি, মানে আমাকে সরাসরি বলা হয়েছিল এই কাজটা করুন। এই কেন আমি এই শম্ভু মিত্রের কাজটা করতে গিয়ে বুঝতে পারি যে মানুষ হিসাবে সবাই সবাইকে একরকম ভাবে দেখাতে চায়, ইতিহাসটা একরকম ভাবে নির্মিত হয়, কিন্তু ইতিহাস তো সবসময় সাদা কালোই নয়, তার মধ্যে অনেক ধূসর রঙও থাকে। তো সেইটা আমি খোঁজ করার চেষ্টা করেছিলাম। আমাকে সাহস জুগিয়েছিলেন কেয়াদির অধ্যাপক চিত্তরঞ্জন ঘোষ, বাংলার অধ্যাপক ছিলেন, স্কটিশ চার্চে আবার একসঙ্গে পড়িয়েওছেন দুজনে। তো চিত্তরঞ্জন বাবু তখন বেঁচে, আমি এটা বলছি এটা 91-এর কথা।
91 সালে, তখন আমার মনে আছে বইমেলা একদিন বসে আমরা, আমার এক বন্ধু ছিল সৌরভ, তো আমরা আড্ডা মারতে মারতে জিজ্ঞেস করছিলাম একে অন্যকে যে থিয়েটারে কি কি আমরা জানি না, করতে করতে কেয়াদির নামটা উঠে এসেছিল, যে কে চক্রবর্তী সম্পর্কে আমরা কি জানি। তো দুজনেই তাকালাম, আমি বললাম হ্যাঁ জানি, খুব ভালো অভিনেত্রী ছিলেন, নান্দিকার অভিনয় করতেন এবং জলে ডুবে মারা গিয়েছেন, এছাড়া আমরা জানি না। না কিছু হলো না, অথচ এই তো ক বছর আগেই মারা গেছেন, 15 বছরও হয়নি বোধহয় এখনো। হ্যাঁ তাই তো, চলো সার্চ করি। তারপরে কেয়াদির সময়, তখন মারা যাওয়ার সময়, তখন নান্দিকার থেকে একটা বই বেরিয়েছিল, নান্দিকারে গেলাম, নান্দিকারে কোনো কপি নেই সেই বই। তারপরে খুঁজতে খুঁজতে তখন চিত্তরঞ্জন ঘোষ শুনলাম সম্পাদনা করেছিলেন বইটি, চিত্তরঞ্জন ঘোষ বাড়িতে গেলাম, উনি তো শুনে কেঁদে ফেললেন যে এতদিন পরে কেউ একটা কেয়ার নাম করলো, এই জন্য কেঁদে ফেললেন। আমার তখন মনে হলো যে কেয়াদিকে নিয়ে আবার ফিরিয়ে আনাটা খুব জরুরি। ওই চিত্তরঞ্জন বাবুর সঙ্গে বসা, তখন অন্যভাবে একটা দেখা, উনি বললেন যেটা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, কোন থেকে কিছু লেখা তোমরা তোমাদের মতো করে বেছে নাও, আর বাকি লেখাগুলোর ক্ষেত্রে তোমরা নতুন করে ইন্টারভিউ করো, দেখো তো এখন কিরকম ভাবে এদের মনে বেঁচে আছে। তো সেইভাবে আবার ইন্টারভিউ শুরু হয়। হতে হতে 93-তে যখন আমার নিজের দল সংস্কৃতি তৈরি হয়, সংস্কৃতির প্রথম সংখ্যা হিসেবে, থিয়েটারের সংখ্যা হিসেবে, এটা বিশেষ সংখ্যা হিসেবে কেশব চক্রবর্তীর সংখ্যাটা প্রকাশিত হয়। তো তার ফলে ছবি তৈরি করেছি তো আমি অনেক পর, ছবি নির্মাণ হয়েছে, আমি শুরু করেছি 2014 সাল। আচ্ছা। আর ওটা আমি বলছি 93-এর ঘটনা। তার মানে একটা জিনিস আমি দীর্ঘদিন ধরে বহন করছিলাম, এই যে 2 দশক ধরে প্রায় আমি একটা জিনিস বহন করছি ভেতরে। আমার মনে হয়েছিল প্রথমে যে কেয়াদিকে আর একটা মিডিয়ামে করলে কি কাজ, থিয়েটার করলে কেমন হয়। তারপরে বুঝলাম না, থিয়েটারে ধরা যাবে না, ফিল্মের সিনারিও করে রেখে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করেই প্রযোজক পাওয়া, হঠাৎ করেই ছবিটা করা। তো ওইটা মানে আমার, আমি সেজন্য আবার কমার্শিয়াল ছবির যে বাঁধা ধরার নিয়ম বা ছক, একজন নির্মাতা হিসেবে তাতে আমি আবার খুব একটা স্বাচ্ছন্দ্য নই, আমি স্বাচ্ছন্দ্য অনুভব করি না। তো সেই জন্য আমি ফার্দার আবার ফিল্মের মধ্যেও ঢুকে পড়িনি কখনো, যে ওইটাই করতে হবে, বছরে একটা কি দুটো করে ছবি আমাকে বানাতেই হবে, এই মানসিকতাটা আমার কোনোদিনই ছিল না। তার ফলে আমি তারপরে আর কোনো ছবি করার আগ্রহ দেখাইনি। তার 4 বছর পরে আমার বন্ধু বান্ধবদের অর্থ তারা আমাকে দিয়েছে, সেখান থেকে পিটার বিক্সেলের গপ্প, আমার বন্ধু কৌশিক রায়চৌধুরী সেখান থেকে একটা থিয়েটার লিখেছিল আমার জন্য বলে, সেইটার আমি একটা কোভিডের সময়টাই করলাম, কোভিডের আগে। আচ্ছা, কোভিডের আগে, কোভিডের সময় রিলিজ হবে, সেটা রিলিজ হয়নি বলে ছবিটা তো এখনো রিলিজ হয়নি। সেই অর্থে অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল, বিদেশেও গেছে, এদেশেও গেছে, কিন্তু সাধারণ মানুষের তারা দেখতে পারেনি ছবি। ওটাতে পরে দেবশঙ্কর হালদার অভিনয় করেছেন, দেবশঙ্কর হালদার, অর্পিতা ঘোষ এবং নিত্য গাঙ্গুলি। আচ্ছা, নিত্য গঙ্গোপাধ্যায় অনেক মানে একসময় নিয়মিত থিয়েটার করেছেন, ফিল্ম করেছেন, খুবই ভালো, তিনজনে খুবই গুণী অভিনেতা। তো ওই ছবিটা অনেকগুলো মানে 3, 4, 5, 6, 7টা দেশ মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল মিলে ছবিটা প্রদর্শিত হয়েছিল। এবার একটু তোমার প্রথম দিকের নাটক, এখন যেটা কিছুদিনের মধ্যেই ছবি হিসাবে মুক্তি পাচ্ছে, উইঙ্কেল টুইঙ্কেল, এইটার কথা নিয়ে একটু বলি। ব্রাত্য বসুর লেখা উইঙ্কেল টুইঙ্কেল, যে সময় তুমি করেছিলে ওই পরিপ্রেক্ষিতে যে নাটকটা যেভাবে সাড়া ফেলেছিল এবং সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতিতে যে একটা আলোড়ন এনেছিল, তোমার কি মনে হয় বর্তমান সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপটের একটা বিশাল পরিবর্তন এবং যাদেরকে কেন্দ্র করে এই নাটকটা হয়েছিল আজকে তাদের যে অস্তিত্ব, সব মিলিয়ে একটা বিশাল পালাবদল হয়েছে, তো তুমি মনে করো আজকের পরিপ্রেক্ষিতে এই উইঙ্কেল টুইঙ্কেল যে ছবিটা সৃজিত মুখার্জির আসছে, এইটা কতটা এই সমাজের জন্য মানে ছায়াপাত করবে? দুটো কথা বলি, সেটা হচ্ছে আমি স্ক্রিপ্টটা পড়িনি পুরোটা, তুমি তো নিজে অভিনয় করেছি, আমার অংশটুকু আমি জানি। সেখানে আমার সনদ, এখানে সনাতন ক্যারেক্টারটা, ওখানে সনদ ছিল আমাদের নাটকে, এটা সনাতন একজন রাজনৈতিক নেতার চরিত্র, তাতে আমি অভিনয় করেছি, আমার অংশটুকুই আমি জানি। আমি গোটা স্ক্রিপ্ট পড়িনি, আমি এখনো গোটা ফিল্ম দেখিনি। তো সুতরাং মানে সৃজিত মুখার্জি এরকম একজন নামী পরিচালক, তিনি যখন একটা নাটক থেকে চলচ্চিত্র, তো সারা পৃথিবী জুড়ে
বহুবার বহু সময়ে হয়েছে, বাংলাতেও হয়েছে এর আগে অনেক। তো যখন নাটক থেকে ফিল্মে হয় তখন ফিল্মের আবার একটা আলাদা ল্যাঙ্গুয়েজ হয়, যেটা থিয়েটার। আমি যে নিজের যে ছবিটা করেছি ওটাও তো আগে থিয়েটার করেছি। আমি নিজেই অ্যাজ এ ডিরেক্টর যখন ফিল্ম করেছি, তো ওখানে ছিল একজন অভিনেতা অভিনয় করতেন, দেবশঙ্কর হালদার। কিন্তু পরে যখন ওটা ফিল্ম হয়েছে তখন 3জন প্রোটাগনিস্ট। তো ফলে কি হয়, এন্টার যে ল্যাঙ্গুয়েজটা যেভাবে আমরা কমিউনিকেট করতে চাই ইন ফিল্ম, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য থিয়েটার। একটা হয়তো কোথাও একটা স্ট্রাকচার থাকে, কিন্তু তারপর ওই স্ট্রাকচারটাও অনেক সময় ভেঙে চলে যেতে পারে। সুতরাং এটা সব থেকে ভালো হচ্ছে ফিল্মটা দেখার পরে বলা, আগাম বলাটা উচিত হবে না। তো আমি বিশ্বাস করি ওর মতো একজন নামী বা গুণী পরিচালক নিশ্চয়ই এমন কিছু করবেন যেটা বাংলা ছবিতে ওই উত্তরণ ঘটবে, এটা আমি আশা রাখি। এবং উইঙ্কেল টুইঙ্কেল একটা সময় মানে অসংখ্য মানুষ একটা দীর্ঘ সময় ধরে, প্রায় মানে 1 দশকের বেশি সময়, 1.5 দশক ধরে এই নাটকটা দেখেছেন। এবং প্রতিটা শো আমাদের হাউসফুল হয়েছে, অসংখ্য অভিনয় করেছি, 146টা অভিনয় করেছিলাম আমরা সেই সময়। তো আশা করি যে মানুষ সমানভাবে আবার সাদরে গ্রহণ করবে ছবিটাকে। তো উইঙ্কেল টুইঙ্কেল এখন কি করার ইচ্ছে হয় আর? না, তো আমি এমনিতেই তো মানে ব্রাত্যর লেখা নাটক করার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আছে, আইনি নিষেধাজ্ঞা আছে আমার প্রতি। আচ্ছা, একটা উকিলের ইয়ে আছে, মানে আইনি ইয়ে আছে যে ব্রাত্য বসুর নাটক আমি করতে পারবো না, মানে আমাকে আলাদাভাবে আবেদন করতে হবে। তো আমি সেই জন্য ওই যেহেতু আইনি গেড়ো আছে, আমি আর ভাববো না, ওটা নিয়ে ভাবি না। আচ্ছা, এই যে ধরো তোমার হাতে আজকে আমরা যারা বাংলা নাটকের যারা অভিনয় করছেন এখন, এরকম অনেকেই আছেন যারা একটা সময় মিনার ভাতে তোমার হাতে বা তোমার কাছে কাজ শিখেছেন। তারা হয়তো আজকে অভিনয় জগতে তাদের নিজের নিজের জায়গায় অভিনয় করছেন এবং নাটকে। কেমন লাগে সেটা খুবই দেখতে? ভালো লাগে, মানে এরা তো প্রত্যেকে গুণী, এরা তো নিজে গুণে হয়েছে, সেখানে আমি অনুঘটক মাত্র। মানে দেবী সর্পমাস্তার যারা কাজ করেছিলেন সেই সময়, তারা প্রত্যেকেই গুণী অভিনেতা ছিলেন। তারা তাদের মানে স্কিল নিয়ে, তাদের ট্যালেন্ট নিয়ে, তারা সেখানে মেধা নিয়ে তারা সেখানে এসেছিলেন। আমি ওই নাটকটা করে একটা অনুঘটকের মতো কাজ করেছিলাম, যেটা সবার সামনে তারা প্রকাশিত হতে পেরেছিলেন। এবং আমি নিশ্চিত ছিলাম যে মানে অভিনেতা হিসাবে এদের কদর একদিন সারা দেশে হবে, এবং তারা সেটা প্রমাণ করেছেন। এর থেকে গর্বের আমার আর কিছু নেই সামগ্রিক। আর তোমার যে ধরো একটা বরাবরই একটা শিক্ষক সত্তা তো রয়েছে, তুমি তো শেখাও, নাটক যখন কাজ করো, বা তোমার ছাত্রছাত্রীদের মধ্যে তোমার যে ধারা বা তোমার কাজটা তুমি আজকের জায়গায় দাঁড়িয়ে মনে করো কতটা তুমি সেটা দিয়ে যেতে পারছো? চেষ্টা তো করছি। মানে কিভাবে তারা ব্যাটনটা নিয়ে এগোবে আমি জানি না, কিন্তু আমি একটা পদ্ধতিতে থিয়েটার করি এখন। আমার একটা থিয়েটার করার প্রসেস আছে, এবং সেটা অ্যাক্টিং মেথোডলজির সঙ্গে অ্যাসোসিয়েটেড। যে আমার প্রি প্রোডাকশনটা অনেকটা কন্টেন্ট নিয়ে যখন কাজ করি, যেমন প্রথম পার্টটাও যখন করলাম, তাতে অভিনেতারা কোনো প্রথাগতভাবে পাঠ মুখস্থ করে না। মানে বাড়িতে বসে পাঠ মুখস্থ করে এলো, বা রিহার্সাল রুমে পাঠ মুখস্থ হচ্ছে, কোনো ছোট জায়গায় কম্পোজিশন হচ্ছে, তারপরে একটা আমরা একটু বড় জায়গায় গেলাম, হাঁটাচলা করলাম। এই এই পুরো পদ্ধতিটা হয় না আমার। আমার প্রথম দিন থেকে সেট, লাইট, মিউজিক, মেকআপ, কস্টিউম অ্যান্ড অ্যাক্টররা সবাই থাকেন, সবকিছু থাকে। একটা রাফ মিউজিক্যাল প্যাটার্নও থেকে যাচ্ছে, আলোও থেকে যাচ্ছে, মঞ্চও থাকছে, সবই থাকছে, কিন্তু অভিনেতাদের স্মৃতিতে কোনো সংলাপ থাকছে। তো ওটা আমরা ওখানে স্পেসে বিল্ড করতে করতে যাই, ও ওখানেই তৈরি হয়। এবং সেই আচ্ছা। মেমোরাইজেশন টেকনিকটা সঙ্গে একটা স্পন্টিনিটি অ্যাসোসিয়েটেড, যেমন বিজ্ঞানও অ্যাসোসিয়েটেড একটা, কিন্তু সেটা তো অভিনেতাদেরকে বিজ্ঞান আলাদাভাবে বোঝানোর দরকার হয় না। তারা পদ্ধতি বোঝেন যে আমি কিভাবে কথাগুলোকে মনে রাখবো, কিভাবে। থিয়েটার যেহেতু কম্পোজিট আর্ট বলি আমরা, তো থিয়েটারের কম্পোজিট আর্টের মধ্যে তো যদি সমস্ত কলাগুলো মিলেমিশে থাকে, তাহলে অভিনেতার মগজ কেন তার মধ্যে যুক্ত হবে না? সে কেন বারবার সংলাপের বোঝাটা বয়ে বেড়াবে? কেন তাকে প্রতিটা অভিনয়ের আগে বারবার স্ক্রিপ্টে উল্টে তাকে পাতা দেখতে হবে? সে কিভাবে একটা দীর্ঘ, মানে আমাদের যেহেতু 2 ধরনের মেমোরি আছে, একটা শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। তো লং টার্ম মেমোরিতে আমাদের ওই অভিনয়ের কথাগুলো থাকে না, কিন্তু একটা অভিনয়কে সত্যিই যদি একটা অর্গানিক সেন্সেশনের জায়গায় নিয়ে যেতে হয়, অর্গানিক্যালি যদি আমাকে ট্রিট করতে হয়,
তাহলে তো আমাকে কথার বোঝ আমার মাথা থেকে বা ঘাট থেকে নামাতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, সেই পদ্ধতিটি নিয়ে কাজ করছি। তার ফলে নবীন প্রবীণ অনেকেই আমার সঙ্গে কাজ করেছেন, মানে মেঘনাথ ভট্টাচার্য থেকে আরম্ভ করে দেবশঙ্কর হালদার, রজতভ দত্ত, অর্ণ মুখোপাধ্যায়, অর্পিতা ঘোষ, তূর্ণা দাস, শ্রীজ্যোতি মুখোপাধ্যায়, অব্র, শৈলী, মানে অনেক অভিনেতা আমার সঙ্গে এখানে কাজ করেছেন এবং নবীন প্রবীণ মিলিয়ে, এবং প্রত্যেকে কাজটা এনজয় করছেন। কেউ কেউ লিখেছেন, আমার একটা বই আছে এই প্রসেসটা নিয়ে, সেটাই বছর আবার নতুন করে বেরোচ্ছে, সেখানে তারাও বিস্তারিত লিখছেন তাদের অভিজ্ঞতার কথা। তো এই কাজটা এইভাবেই টুকরো হয়ে ছড়িয়ে যাবে যদি ভবিষ্যতে কেউ এইভাবে ভাবেন যে আমি যেভাবে ভাবছি, আমার এই ভাবনাটা তো আমার অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে কাজ করতে করতে, এবং তার সঙ্গে আমার প্রত্যেকটা জিনিসের প্রতি আমার আগ্রহ এবং আমার যে সাইন্টিফিক অ্যাপ্রোচটা ছিল আর কাজটার প্রতি, সেইটা মিলেমিশে কোথাও জিনিসটা হয়ে উঠেছে। মানে এটা আমাকে জোর করে তৈরি করতে হয়নি, এটা হয়ে উঠেছে। সেটাই মানে যদি কেউ অন্য কেউ ভাবে আবার নিজের মতো করে ট্রাই করেন, কিন্তু মূল জিনিসটা আমি কি বলতে চেয়েছি বুঝে, সেটা আমার পাওয়া। বুঝতে পেরেছি, মানে এইরকম ভাবে তুমি জিনিসটাকে ভাবছো। ভাবে মানে করছি দীর্ঘদিন ধরে এরকম এটা, ভাবে হ্যাঁ অনেক দিন ধরে করছে, প্রায় 1 দশকের বেশি কাছাকাছি। এইভাবেই তুমি কাজটা হ্যাঁ। করো। এতে আর তোমার তো ধরো একটা মফস্বল থেকে উঠে এসে আজকে তুমি তোমার এই জায়গাটা তৈরি করেছো। তো সাধারণত কি জায়গা নাটকে তৈরি করেছি আমি? কিছুই জায়গা তৈরি করিনি। থিয়েটার চিরকাল একটা মানে সেই অর্থে খুব ভয়ঙ্কর কোনো পরিচিতি বা জনপ্রিয়তার আর্ট ফর্ম নয়, আগেও ছিল না, এখনো নেই। না, একটু তো তোমার মনে হয় যে যখন তুমি প্রথম শুরু করেছিলে তখনকার থেকে আজকের যে জায়গাতে তুমি দাঁড়িয়ে আছো, সেটা তো একটু তো তোমার প্রথম দিকে যে ধরো স্ট্রাগল ছিল সেই জায়গা থেকে স্ট্রাগল এখনো আছে, ঠিক ডেট আছে। যেহেতু মাঝখানে কিছুটা সময়, বরঞ্চ এখন স্ট্রাগল আরো বেশি, মাঝখানে কিছুটা সময় ওই সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্টটা এসেছিল, তখন থিয়েটারটাকে একটু অন্যরকম ভাবে এক্সপেরিমেন্টেশনটা ভাবার চেষ্টা করেছিলাম, দলের ছেলেদের কিছু অর্থ দিতে পারতাম। কিন্তু গত 4 বছর ধরে তো আমার গ্রান্টও, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, আমার ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। মানে গ্রান্ট পাচ্ছ না? গ্রান্ট পাচ্ছি না মানে আমাকে দেয়া হচ্ছে না, মানে কারণ দেখিয়ে বলা হচ্ছে আমি সেই পাওয়ার যোগ্য নই, বা অথবা বেশি যোগ্য, তো সেই জন্য আমার গান বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে এখন আমাকে আবার, তার জন্য কি আমার থিয়েটার বন্ধ হয়ে যাবে? নেভার। তার ফলে আমি আমার মতো করে আবার একটা স্পেস আবিষ্কার করা, কোথাও আমি অনেক সময় বাগবাজার রিং লাইব্রেরির মতো একটা পরিসরকেও বেছে নিচ্ছি, আবার প্রসিডিয়াম মঞ্চকেও বেছে নিচ্ছি, দুটো মিলিয়ে মিশিয়ে করছি আমি আমার মতো করে। সুতরাং চ্যালেঞ্জ সবসময় ছিল, চ্যালেঞ্জ এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নাটকের সাথে লেখালেখি, অভিনয়, এই সবগুলোকে একসাথে মিলিয়ে চলতে গিয়ে নিজের পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করতে কখনো অসুবিধা হয়? আমার পার্সোনাল লাইফ বলে আলাদা কিছু নেই। নিজের ব্যক্তিগত জীবন নেই কিছু? মানে নিজের পার্সোনাল কোনো স্পেস রাখো না নিজেকে? কি করো অবসরে? অবসর নেই আমার কোনো। একটা সময় তো তুমি অবসর বলতে ওটাকে আমি যদি অবসর বলি, অবসর মানে আমি কিছুই করছি না, সেটা এখনো নেই আমার। একটা সময় সেটা তুমি হয়ে যাবে, পাহাড়ে যেতে। সেটা হয়ে যাবে, পাহাড়ে যেতাম, তাও আমার একটা উদ্দেশ্য ছিল। সেরকম ছোট ছোট বাচ্চাদেরকে একটা স্কুলকে তৈরি করা, তাদের একটা শিক্ষার জায়গা তৈরি করা, ফ্রি মেডিকেল ক্যাম্প করা। আমি তো বেড়াতে গিয়ে চুপ করে অবসর যাপন করিনি ওখানে। একটা গ্রামকে একটা কমিউনিটি গ্রাম হিসেবে তৈরি করা, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশন তৈরি করা, তাদেরকে কম্পিউটার শেখানো, তো একটা সামগ্রিকভাবে একটা কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করার চেষ্টা করেছিলাম। ব্যর্থ হয়েছি, ডিফারেন্ট ইস্যু, কিন্তু তারও উদ্দেশ্য ছিল। শুধুমাত্র অবসর যাপনটা আমি মানে হয়তো কয়েকদিন পরে করবো, এক্ষুনি করবো না, কিন্তু শুধু অবসর যাপন আমি করতে চাই না। মানে সেটা একদিন করলাম কি 2 দিন করলাম সেটা ঠিক আছে, মানে সেটা পাহাড়ে বেড়াতে গেলাম কি সমুদ্রে বেড়াতে গেলাম, সে সবাই যায়, কিন্তু ওরকম ভাবে নয়। আমি কাজের মধ্যেই আমি থাকতে ভালোবাসি। খুব ভালো বললে, কাজের মধ্যেই তুমি থাকতে ভালোবাসো। রিসেন্ট তোমার ওই লেখার কাজটাকে নিয়ে চলছে তোমার, ওইটা বই আকারেও হবে, করছো। আর নতুন কাজ বলতে তুমি যে নাটকগুলোর কথা বললে এইগুলো। সুনন্দিনীর আড্ডা তাহলে আজকে
অনেক কিছুই জানতে পারলো নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আমরা জানলাম নাটক নিয়ে অনেক কথা এবং তার জীবনে নানা ওঠাপড়ার কথা। পরবর্তী কোনো অধ্যায়ে আমরা আবার জেনে নেব অন্য কিছু। নমস্কার। নমস্কার।